জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চে বাধা দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জল কামান নিক্ষেপ করে। তবে ছত্রভঙ্গ হলেও পরে আবার শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সকালে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধের পর শিক্ষার্থীরা মিন্টো রোড ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তাদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জল কামান ব্যবহার করে পুলিশ। পুলিশি অভিযানের পর দুপুর 2টার দিকে শিক্ষার্থীরা মিন্টো রোড থেকে সরে গিয়ে শাহবাগের দিকে অবস্থান নিতে থাকেন। প্রায় 2টা 20 মিনিটের দিকে পুলিশ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে ধাওয়া দিয়ে পরিবাগ মোড়ের দিকে নিয়ে যায়। এর আগে সকাল 11টার দিকে বুয়েট ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবির মধ্যে আছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, শাহবাগের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? সরকারের কমিটি গঠনের বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? সাজিদ, আপনার দ্বিতীয় প্রশ্ন থেকেই শুরু করি, যেটি আপনি নিশ্চয়ই জানেন যে 8 সদস্যের এক বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তার প্রধান করা হয়েছে উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানকে। শিক্ষার্থীরা সেটি অবগত আছেন এবং সেখানে শিক্ষার্থী প্রতিনিধিও আছেন, কিন্তু এখানে যে সকল শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে তাদের দাবি না হওয়া পর্যন্ত অথবা কোনো উপদেষ্টা যদি এখানে এসে সরাসরি তাদেরকে আশ্বস্ত না করে তাহলে তারা এই যে রাজপথ ছেড়ে তারা যাবেন না। এর আগে যেটি ঘটেছে সকাল থেকেই কিন্তু বিশেষ করে বিএসসি শিক্ষার্থীরা বুয়েট, আমরা দেখেছি শুধু বুয়েট না রুয়েট থেকে এখানে শিক্ষার্থীদের দেখেছি মিসড, অর্থাৎ এই যে যারা বিএসসি শিক্ষার্থী তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে তারা আসলে যমুনা অভিমুখী যাওয়ার পথিমধ্যে যেটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের কর্নার, অর্থাৎ আমরা যেটাকে পরিবাগ মোড় বলে চিনি, সেই জায়গায় এসে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তখন কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটি হয় যে পুলিশের সদস্যরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপরে দফায় দফায় আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটি ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে তাদের যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সেখানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা থেকেই তারা আসলে মূলত তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন, সেই দাবিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে জুলাই পরবর্তী যেই একটি মানবিক পুলিশের তারা প্রত্যাশা করছিল যে আইনশৃঙ্খলা বাহিনী আসলে আগের রূপে আর ফিরে আসবে না, সেটি তাদের আসলে আশাহত করেছে বা তারা, আমরা দেখেছি সেই পুলিশের বিরুদ্ধে তাদের স্লোগান দিতে আমরা এখানে দেখেছি। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি যে যেই 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগের কাছে 1 মাসের মধ্যে এটি একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের যে 10ম গ্রেড এবং নবম গ্রেডের যেই দৌরত্ব, অর্থাৎ তারা বলছেন যে যারা 10ম গ্রেডের তারা পদোন্নতি পেয়ে নবম গ্রেডে এসে, যদিও নবম গ্রেডে ডিপ্লোমা শিক্ষার্থীদের 33% একটি কোটা ব্যবস্থা রয়েছে, সেটি নিয়েও তারা কথা বলছেন যে যেহেতু এই জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল কোটার বিরুদ্ধে দিয়ে, অর্থাৎ যেখান থেকে সূত্রপাত সেখানে এই যে কোটার প্রসঙ্গটি ঘুরে ফিরে আসছে, সেটি নতুন করে তাদের মধ্যে শঙ্কা তৈরি করছে। এবং তারা বলছেন শুধু 33% না, এটি ক্ষেত্র বিশেষে তারা বিভিন্ন ডাটা দেখাচ্ছেন বা তারা সেখানে বলছেন যে এটি 50% ছাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ যারা 10ম গ্রেডে, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা তারা এই 10ম গ্রেডে চাকরির প্রত্যাশী বা চাকরি নেন, সেখান থেকে তাদের যখন পদোন্নীত হয় তারা মূলত তখন নবম গ্রেডে প্রবেশ করেন এবং সেই জায়গা থেকেই কিন্তু মূলত সেটি 50% বা 60% ছাড়িয়ে যায়। তারা বলছেন যে তাদের দাবির যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করুন বলে এখন পর্যন্ত তারা আসলে সেই প্রত্যয় ব্যক্ত করছেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। শাহবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের দাবি দ্রুত পর্যালোচনা করে সমস্যা সমাধানের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর কোনো কর্মসূচির প্রয়োজন নেই। সমস্যা সমাধানে বিদ্যুৎ উপদেষ্টাকে প্রধান করে 8 সদস্যের কমিটি করেছে সরকার। জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে,
আপনি এটা রাস্তায় সমাধান হবে না, এটা সমাধান হবে হলো কনসার্ন মিনিস্ট্রি এবং আমাদের হাইয়েস্ট একটা বডি আছে, এটাকে বলা হয় সচিব কমিটি। এনারা যে প্রস্তাব নিয়ে আসতেছেন এটা আমরা সমাধান করার জন্য প্রস্তুত। যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতেছি। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নেব। আগামী 30 নভেম্বর চূড়ান্ত করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর তারাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে। ইসি রোডম্যাপে উল্লেখ আছে এসব তথ্য। এর মধ্যে রোডম্যাপ অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ঘোষণা করা হবে আগামীকাল। বুধবার বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিশন সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া 84টি আসনের সীমানা নিষ্পত্তি হবে সহসাই। এর আগে দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষ দিনের সীমানা পুনর্নির্ধারণের অভিযোগ আপত্তির ওপর শুনানি। শেষ দিনে 12 জেলার 18টি সংসদীয় আসনের 260টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। 4 দিনে মোট 1893টি শুনানি অনুষ্ঠিত হয় ইসিতে। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো যথাসম্ভব শীঘ্রই এটাকে করব, কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করা হবে 30 নভেম্বর। এদিকে নির্বাচনের রোডম্যাপ ও সীমানা নির্ধারণের শুনানি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইসি সচিবালয়ে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বেলায়েত, আজ কয়টি সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি চলছে এবং রোডম্যাপের বিষয়ে আর কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। সাজিদ, সীমানার শুনানি এরই মধ্যে শেষ হয়ে গেছে। গত 4 দিন ধরে সীমানা পুনর্নির্ধারণের যে শুনানি বিশাল এই কর্মযজ্ঞ নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। আজকে নিয়ে সব মিলিয়ে 1800-রও বেশি আপিল নিষ্পত্তি অভিযোগ দায়ের নির্বাচন কমিশনের শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং সেই শুনানিগুলোতে কেউ পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে বলেছেন। এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন তারা আনুষ্ঠানিকভাবে বসবে এবং নির্বাচন কমিশনের যেই খসড়া সীমানা প্রকাশ করা হয়েছে এর আগে সেই খসড়াটাকে চূড়ান্তভাবে প্রকাশ করা হবে কয়েকদিনের মধ্যেই। তবে কবে নাগাদ সেটি প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। তবে আজকের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো নির্বাচন কমিশনে আমরা যখন দেখলাম যে সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত এক ধাপে শুনানি চলেছে এবং এক ধাপ বিরতি দিয়ে বিকেল 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত দ্বিতীয় ধাপে শুনানি অনুষ্ঠিত হয়েছে। মাঝের যে সময়টা ছিল সেই সময়টাই নির্বাচন কমিশনের অভ্যন্তরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে এবং রোড ম্যাপের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এই রোড ম্যাপের ঘোষণা আগামীকালকে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এই তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে। যদি বলে রাখি যে আসলে এই রোড ম্যাপটি আসলে কি, রোড ম্যাপে আসলে মূলত নির্বাচনের পর্যবেক্ষক কবে নিয়োগ দেওয়া হবে, নির্বাচনের কোন কাজগুলো কবে নাগাদ সম্পন্ন করা হবে, পুরো বিষয়টা রোড ম্যাপে উল্লেখ থাকবে। আমরা যতটুকু আমাদের সূত্রে বরাত দিয়ে জানতে পেরেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই রোড ম্যাপে উল্লেখ করা আছে যে সম্পূরক ভোটার তালিকা, সেই সম্পূরক ভোটার তালিকা নভেম্বরের শুরুতেই প্রকাশ করা হবে এবং সেটি চূড়ান্ত করা হবে নভেম্বরের 30 তারিখে। এখন পর্যন্ত প্রায় 12.5 কোটি ভোটার রয়েছে ভোটার তালিকায়। যেহেতু এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই তারা বলছে যে তফসিল ঘোষণার একদিন আগেও যারা ভোটার হবে তাদেরকেই, যাদের বয়স 18 হবে তারাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। আমরা দেখছি সেই লক্ষ্যেই কিন্তু 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকেই ভোটার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এবারই খুব কাছাকাছি সময় নেওয়া হয়েছে বিষয়টি। তো 30 নভেম্বর চূড়ান্ত করার পরেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের দিকে এগিয়ে যাবে। ধারণা করা হচ্ছে ডিসেম্বরে তফসিল হয়তো ঘোষণা করা হয়ে যাবে, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে রোডম্যাপের সবশেষ খবর। ইসি সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। এদিকে পুলিশের সাথে সংঘর্ষের পর ফের শাহবাগে অবস্থান নিয়েছে প্রকৌশল শিক্ষার্থী ও আন্দোলনকারীরা।
এই মুহূর্তে কথা বলছেন সেখানে শিক্ষার্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা সকল শিক্ষার্থী ঢাকা এবং ঢাকার বাইরের সবাই আমরা আজকে এখানে অবস্থান করব। শেষ করা হলো আমাদের 50 থেকে 60-এর বেশি পরিমাণ শিক্ষার্থী আহত এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে। ওকে, আমরা শেষ করছি। সরাসরি ছিলাম শাহবাগে, আন্দোলনকারীরা কথা বলছিলেন সেখানে। নির্বাচন বানচাল ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিতে বসে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তি যাতে সরকার গঠন করতে না পারে সে চেষ্টা অব্যাহত রয়েছে। এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এগিয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা করতে পারতো। তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। ডাকসু ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চলছে। প্রার্থীরা শিক্ষার্থীদের হাতে হাতে লিফলেট বিতরণ করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এদিনও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে অনেকের বিরুদ্ধে। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে যাচ্ছে এমন অভিযোগ অনেকের। এই অভিযোগে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লাগানো প্রচারণার বোর্ড সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম। বিকেলে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা অন্য প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে হাজির হয় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে। চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, পক্ষপাতমূলক নয়, নিউট্রাল পজিশনে থেকে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেউ ডাকসু বানচালের চেষ্টা করলেও প্রশাসন নির্বাচনের দিকে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের কাছ থেকে আমার আশার অতীত সাড়া পাচ্ছে। অনেকেই আমাকে দেখে চিনতে পারছে, তারা আগ্রহ দেখাচ্ছে যে আমি এই লাইনটাতে কাজ করতে চাচ্ছি। সো সবকিছু মিলে আমার কাছে ভালো লাগছে যে স্টুডেন্টদের কাছ থেকে এতটা সাড়া পাবো আমি আশা করিনি। স্বতন্ত্র একজন প্রার্থী হিসেবে আমি যেটা আসলে লক্ষ্য করছি স্টুডেন্টদের মধ্যে, যে বর্তমানে রাজনৈতিক যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোর ব্যাপারে শিক্ষার্থীরা অনেক বেশি সন্দিহান এবং সেই প্যানেলগুলো আমার কাছে যেটি মনে হচ্ছে অনেক বেশি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। শিক্ষার্থীরা এখন আর কোনো ছাত্র সংগঠনের উপর সেভাবে ভরসা রাখতে পারছে না। হল সংসদে আমরা যারা প্রার্থীরা আছি তারা কোনোভাবে এক্ষেত্রে পিছিয়ে নেই। আমরাও আমাদের জায়গা থেকে প্রচারণা চালাচ্ছি। আমরা হলের রুমগুলোতে গিয়ে প্রার্থী হিসেবে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছি। শিক্ষার্থীদের কি প্রত্যাশা, শিক্ষার্থীরা আসলে কি চায় সেগুলো শুনছি। প্রচারণায় যথেষ্ট উচ্ছ্বাস দেখতে পাচ্ছি ভোটারদের মধ্যে এবং আমরা হচ্ছে যে এখনো পর্যন্ত যে কদিন প্রচারণা করেছি ভোটাররা অনেক বেশি উচ্ছ্বাসিত আমাদেরকে নিয়ে এবং 90-এর পুনরাবৃত্তি হয়তো বা হতে যাচ্ছে ইনশাল্লাহ। 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্যানার ফেস্টুনগুলো ঝুলছে, অথচ আমাদেরকে বলা হয়েছে যে এগুলো নিয়মের মধ্যে নাই। যত কিছু হোক এর পরেও যাতে অন্তত একটা মডেল সেট হয় ডাকসুতে। আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, আমাদের ছাত্রছাত্রীরা ভোট দিতে পারে নাই, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। অন্তত ভোটের প্র্যাকটিসটা ডাকসুর মাধ্যমে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা ছাত্রছাত্রীদের কাছে আশা করি। আমাদের ছাত্রছাত্রীরা সেই মডেলটা সেট করবে বাংলাদেশের জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে 15টি পদের বিপরীতে 13 জনের করা আপিলের শুনানি শেষে সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বিকেলে আপিলের শুনানি শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। এর আগে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ শুনানি চলে। সোমবার প্রকাশিত খসড়া প্রার্থী তালিকায় যাচাই বাছাই শেষে বৈধ হয় 256টি মনোনয়নপত্র আর বাদ পড়ে 20টি। গতকাল মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। কাল প্রার্থিতা প্রত্যাহার ও 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচার কার্যক্রম। আগামী 11 সেপ্টেম্বর ভোট দেবেন বিশ্ববিদ্যালয়ের 11,919 শিক্ষার্থী। পিছিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন। নতুন তফসিল অনুযায়ী 13 দিন পর নির্বাচন হবে আগামী 28 সেপ্টেম্বর। দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযোজন এবং মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে 31 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে 4 থেকে 7 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই 8 থেকে 9 সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর। আমাদের যে পূর্ব ঘোষিত যে ইলেকশন সময় ছিল 15 সেপ্টেম্বর, সেইটা আমরা রাখতে পারছি না। কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই। সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে, আমাদের এই সব বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য। নেতাকর্মীদের নিয়ে কটূক্তির অভিযোগে প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। একই সাথে চাকসু নির্বাচনে নিরপেক্ষতা সহ শিক্ষার্থী বান্ধব নানা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করেছে তারা। এর আগে মঙ্গলবার প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও রেজিস্ট্রার সাইফুল ইসলামের পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম দেয় ছাত্রদল। তাদের অভিযোগ, চাকসু নির্বাচন ঘিরে প্রক্টর ও রেজিস্ট্রারের কর্মকাণ্ডে দলীয় পক্ষপাত দুষ্ট আচরণ স্পষ্ট। এছাড়া প্রক্টরের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিয়ে অন্য সংগঠনগুলোর সঙ্গে বিমাতা সুলভ আচরণের অভিযোগ করে তারা। এমনকি পছন্দের ছাত্র সংগঠনের নেতাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয়া এবং তাদের মুখপাত্রের মতো আচরণ করেছেন তিনি। প্রক্টর ও রেজিস্ট্রারের বিরুদ্ধে জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা। পদত্যাগ না করলে ক্যাম্পাসে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। এই নারী বিদ্বেষী নির্লজ্জ ব্যক্তিত্বহীন প্রক্টরকে, দলকানা প্রক্টরকে আমরা দাবি করতেছি এবং ছাত্র সমাজকে নিয়ে কটূক্তিকারী রেজিস্ট্রারের এই দলকানা রেজিস্ট্রারকে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে অতি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করতেছি, নাহলে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি ওই পেসিস্টের দোসরদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যার সিগনেচারে চাকসু নির্বাচনের পুরো কমিটি নির্বাচিত হয়। তার প্রতি আমরা ছাত্র সংগঠন হিসেবে সন্দেহ পোষণ করতেই পারি, কিন্তু তিনি তার প্রতি উত্তরে যা বলছেন সেটা আসলে কোনোভাবে আমরা কামনা করি না শিক্ষার্থী হিসেবে। এবং গতকাল রাতেও তিনি আমাদের বিরুদ্ধে বলেছেন আইনি ব্যবস্থা নেবেন। ঢাকায় বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট সড়ক অবরোধ করে রেখেছেন চুয়েটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শোয়েব রহমান। চলে যেতে চাই তার কাছে। শোয়েব, চুয়েটের শিক্ষার্থীরা কি বলছেন? সাজিদ, বেশ কয়েকদিন ধরেই প্রকৌশল শিক্ষার্থীরা কিন্তু 3 দফা দাবিতে ঢাকায় আন্দোলন করে আসছিলেন এবং আজকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল এবং কর্মসূচির এক পর্যায়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করে এবং সেখানে পুলিশের লাঠিচার্জের ঘটনা কিন্তু ঘটেছে, যেটি আপনারা জানেন। এবং সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা তাৎক্ষণিকভাবে একটি কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচির আলোকেই তারা বিকেল
বিকেল 3:30টায় চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট সড়ক অবরোধ করার ঘোষণা দেন, কিন্তু চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এইখানটিতে আসতে তাদের কিছুটা বিলম্ব হয়, যে কারণে বিকেল 5টার দিকে তারা মূলত তাদের কর্মসূচি শুরু করেন। এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু বাসে করে শিক্ষার্থীরা এখানে আসেন এবং এসে এইমাত্রই সেই যানবাহনগুলো এসে পৌঁছেছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা যুক্ত হয়েছেন। তারা যেই কয়েকদিন ধরে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের যে 3টি দাবি, সেই 3টি দাবির মধ্যে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে যে প্রকৌশল লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেডে উন্নীত না করা এবং 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া, এই 3টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন যে তাদের এই 3টি দাবি মেনে নিতে হবে। এবং তারা বলছেন যে এই 24-এর যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে কোটার কোনো কোটা থাকবে না এবং সেখানে কোনো বৈষম্য করা যাবে না। এবং একই সাথে তারা তাদের দাবি মানার সাথে সাথে তাদের যে ঢাকায় যে শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে সেটির সুষ্ঠু বিচার তারা চাইছেন এবং এই সকল দাবিতেই কিন্তু তারা মূলত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা এখানে পালন করছেন এবং এখানে তারা সেই দাবির পক্ষে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। আমরা দেখেছি যে আন্দোলন শুরু হবে বা এখানে একটি কর্মসূচি পালন করবে সেই খবর পেয়ে কিন্তু পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে আনা হয় এবং আন্দোলন শুরুর প্রথমেই তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদেরকে তারা অনুরোধ জানান যেন তারা যেহেতু এটি একটি মূল সড়ক চট্টগ্রামের এবং এই মুহূর্তে আসলে বিভিন্ন অফিস আদালত ছুটি হচ্ছে, তাই জনভোগান্তি এড়াতে এই সড়কটি একেবারে বন্ধ না করার অনুরোধ জানান পুলিশ প্রশাসন এবং শিক্ষার্থীরাও কিন্তু সেই পুলিশের যে অনুরোধ সেটিতে তারা সাড়া দিয়েছেন এবং তারা কিন্তু সড়কটি একেবারে অবরোধ করেননি। তারা সড়কে যান চলাচল যতটা স্বাভাবিক রাখা যায় স্বাভাবিক রেখে তারা যে তাদের দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাজিদ। চুয়েটের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। অবকাঠামোগত উন্নয়ন সহ 3 দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন যে কি কি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, সেই 3 দফা দাবিগুলো কি কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবস্থান কর্মসূচি এবং রোড ব্লক কর্মসূচি পালন করছেন এবং প্রথম দিন আধা ঘন্টা করলেও আজকে কিন্তু গতকালকে আমরা দেখেছি প্রায় 1.5-2 ঘন্টা তারা কিন্তু এই সড়ক অবরোধ করে আন্দোলন করেছে এবং আজকেও সেই অবস্থাটা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে থেকেই তারা এই সড়ককে অবরোধ করে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং সড়কের মাঝখানে বসেই তারা কিন্তু এই তাদের যে কর্মসূচি সেটি পালন করছেন এবং জানিয়ে রাখি যে অবকাঠামোগত উন্নয়নের দাবি তারা করছেন, একই সাথে তাদের যে যানবাহন সংকট রয়েছে, তাদের যে শিক্ষার্থী রয়েছে সে তুলনায় যানবাহনের পরিমাণ খুবই কম, এক্ষেত্রে তাদের যাতায়াত সমস্যা করতে হয়, এই কারণে কিন্তু যানবাহন সংকটের একটি দাবি তুলেছেন। এছাড়া জমি অধিগ্রহণের একটি দাবিও তারা তুলেছেন, যাদের 200 একর জমিতে তাদের এই বিশ্ববিদ্যালয়টির জায়গা থাকার কথা থাকলেও 50 একর জায়গার মধ্যেই তাদের কিন্তু বর্তমান যে কাঠামোগত কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে, যার কারণে কিন্তু তারা সেই দাবিটিও করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরেই তারা কিন্তু এই দাবিতে আন্দোলন করতে, তবে এই আন্দোলন এখন পর্যন্ত কোনো লিখিত ভাবে কোনো তারা কিন্তু তাদের কোনো প্রশ্ন, যার কারণে এই আন্দোলন করছে না। এবং আমরা দেখেছি গতকালে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি নানা আশ্বাস দিয়ে এবং তাদের সাথে একাত্মতা প্রশ্ন করেছেন, তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবিগুলো আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত লিখিত আকারে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এবং আমরা দেখেছি যে এই আন্দোলনের কারণে আসলে বরিশাল কুয়াকাটা মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং এতে যারা যাত্রীরা রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন, কেননা এই জায়গাটি থেকে কিন্তু বরিশাল থেকে কুয়াকাটাগামী এবং কুয়াকাটা থেকে বরিশাল ঢাকাগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করে থাকে। এবং শিক্ষার্থীরা আরো বলছেন যে তারা গত 1 মাস ধরেই কিন্তু নানা কার্যক্রমে আন্দোলনটি চালিয়ে যাচ্ছিলেন এবং গত 9 দিন ধরে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করছেন এবং পরিশেষে সে কোনো কার্যক্রমে আসলে কোনো ধরনের সুরাহা না হওয়ার কারণে তারা পরবর্তীতে কিন্তু সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন এবং সড়ক অবরোধ করেই তারা কিন্তু তাদের যে আন্দোলন রয়েছে সেটি চালিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে বরিশাল কুয়াকাটা মহাসড়কটি তারা অবরোধ করে কিন্তু সড়কের মাঝে অবস্থান করছেন এবং তা বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এতে অংশগ্রহণ করছেন, যেহেতু
অবকাঠামো উন্নয়ন এবং তাদের যে শ্রেণীকক্ষের সংকট, সে কারণে তাদের পড়াশোনাও কিছুটা ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেছেন। সুতরাং সব মিলিয়ে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেটি তারা যৌক্তিক বলে দাবি করে তারা বলছেন যে যত দ্রুত সময়ের মধ্যে লিখিত আকারে এই যে তাদের দাবিগুলো রয়েছে সেগুলো দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের যে লিখিত একটি দরখাস্তের দাবি করেছেন, কিন্তু লিখিত আকারে তাদের দাবিগুলো যে কতদিনের মধ্যে বাস্তবায়ন হবে, কতদিনের মধ্যে পূরণ হবে সেটি লিখিত আকারে তারা চাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত এটি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়ক থেকে উঠবেন না। এবং আজকে সন্ধ্যার পর আলোর মিছিল নামে একটি কর্মসূচিও তাদের কিন্তু দেওয়া রয়েছে। তারা সড়ক অবরোধ শেষ করে সেই কর্মসূচি পালন করবে বলেও আমাদেরকে জানিয়েছেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিদ। নৈরাজ্য কাটিয়ে বাংলাদেশ বিমানকে ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে চট্টগ্রামে পার্কি সমুদ্র সৈকত ও পর্যটন কর্পোরেশনের রিসোর্ট নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমানের সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এর আগে পার্কি সমুদ্র সৈকত পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা সৈকতে বিশুদ্ধ পানির অভাব, বেড়িবাঁধ না থাকা, যোগাযোগ অবকাঠামো ও ভাঙনের বিষয় তুলে ধরেন। এছাড়া উপদেষ্টা পর্যটন কর্পোরেশনের নির্মাণাধীন রিসোর্টের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেন। নৈরাজ্যের বিরুদ্ধে এবং বিমানকে একটি সচল ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সামগ্রিকভাবে প্রচেষ্টা করব এবং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কাজটা সহজ করে দেন। কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। সকালে রেল ভবনে 3টি মসজিদ ও মন্দিরকে জমি বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও বলেন, নির্ধারিত মূল্যে খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন-নূর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের জন্য রেলওয়ের পক্ষ থেকে জমি দেয়া হয়েছে। ডিসি এবং চিটাগাং পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি ওইখানে যেন কেউ ধর্মীয় সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে বরদাস্ত করা হবে না। কোনো ধরনের কেউ যদি এটা মনে করেন যে ওইখানে যে কোনো রকমের কোনো উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন, এটা কোনো বরদাস্ত করেন। এবং মাঠ প্রশাসন, চিটাগাংয়ের সীতাকুণ্ডের ইউএনও, চিটাগাংয়ের ডিসি, চিটাগাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে 15 বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, উন্নত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও কবির সমাধিতে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট সহ রাজনৈতিক দল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আয়োজনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ। কবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার সমাধিতে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতারা। কবি নজরুলকে উন্নত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রেরণা বলছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবিকে নিয়ে আগের চেয়ে বেশি গবেষণা হচ্ছে বলে দাবি করেছেন উপাচার্য। আর নজরুলের অমূল্য সব সাহিত্যকর্ম বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কবির নাতনি খিলখিল কাজী। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের
এগিয়ে যেতে হবে এবং তার মূল প্রেরণাই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর গান, কবিতা এবং বিভিন্ন লেখনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আপনারা জানেন যে নজরুল গবেষণার উপরে তুলনামূলকভাবে আমরা গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছি। অবশ্যই ভাবে কাজী নজরুল ইসলামকে বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী, অনুবাদ এবং তার যাবতীয় কর্ম, সেগুলো অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক 4 লেন করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকাল 9টা থেকে আঞ্চলিক মহাসড়কের কংসনগর এলাকাসহ বেশ কয়েকটি স্থানে এই অবরোধ কর্মসূচি পালন করে তারা। ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে কুমিল্লা সিলেট রোডের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশল সহ প্রশাসনিক কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন। দ্রুত সড়ক সংস্কার এবং ঝুলে পড়া প্রকল্প বাস্তবায়নের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আন্দোলন তুলে নেয়ার পর স্বাভাবিক হতে শুরু করে সড়কে যান চলাচল। তবে দ্রুতই দাবি মানা না হলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ আন্তজেলা 7 ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরে 5 দিনের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয় তাদের। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, 18 আগস্ট স্বর্ণকার অমল বণিকের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ 6 লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা। এ সময় বাধা দিলে অমলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। গোয়েন্দা পুলিশের অভিযানে প্রথমে কালিয়াকৈর থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তার জবানবন্দির ভিত্তিতে বিভিন্ন অভিযানে বাকি ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি মোবাইল, 5 রতি স্বর্ণ ও 34 ভরি রূপা উদ্ধার করে পুলিশ। বান্দরবানের পার্বত্য জেলায় সকল অবৈধ ও অনুমোদনহীন ইটভাটার কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় এ নির্দেশ কার্যকর করা হচ্ছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বান্দরবানের 7টি উপজেলায় 70টি অবৈধ ইটভাটা রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বিক্রির 16তম নিলাম অনুষ্ঠিত হয়েছে। তবে নিলামে বায়ার উপস্থিতি কম থাকায় কমেছে চা বিক্রি। বুধবার সকালে শ্রীমঙ্গলের খান টাওয়ারে চায়ের 16তম নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে 5টি ব্রোকার্স হাউজের 1,32,139 কেজি চা তোলা হয়, যার বাজার মূল্য 3,23 লাখ টাকা। তবে বায়ার উপস্থিতি কম থাকায় কম হয় চা বিক্রি। নিলামে 20% চা বিক্রি হয়েছে বলে জানান ব্রোকার্সরা। নিলামে ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন প্রেমনগর বাগানের ব্ল্যাক টি সর্বোচ্চ 245 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আর সর্বনিম্ন দাম 203 টাকা কেজিতে বিক্রি হয়েছে পঞ্চগড়ের মর্গান টি ফ্যাক্টরির ব্ল্যাক টি। নিলামে গ্রিন টি ও ইয়েলো টি উঠলেও তা বিক্রি হয়নি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পাঞ্জাবে রাভি নদীর বাঁধ খুলে দেয়ায় পাকিস্তানে জারি করা হয়েছে সর্বোচ্চ বন্যা সতর্কতা। ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে নদী তীরবর্তী 1.5 লাখের বেশি বাসিন্দাকে। এছাড়াও চেনাব ও সুতলেজ নদীতে বন্যার পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত পাঞ্জাব ও আজাদ জম্মু ও কাশ্মীর প্রদেশে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। গেল জুন থেকে পাকিস্তানে বন্যায় প্রাণ হারিয়েছেন 8 শতাধিক মানুষ। ভারতের জম্মু কাশ্মীরের বৈষ্ণো দেবীর মন্দিরের পাশে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতোমধ্যে স্থগিত করা হয়েছে তীর্থযাত্রা। চলছে উদ্ধার কাজ। কাশ্মীরের তাউই নদীর পানির উচ্চতা কিছুটা কমলেও চেনাব নদীর পানি এখনও বিপদসীমার উপরে। নদী তীরবর্তী 5000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জম্মু শ্রীনগর হাইওয়ে। ক্ষয়ক্ষতি এড়াতে রাতে জম্মুতে জারি রয়েছে 163 ধারা।
অবশেষে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় সকাল 10টা 1 মিনিট থেকে এই শুল্ক কার্যকর করা হয়। মস্কোর কাছ থেকে জ্বালানি তেল ও সামরিক সরঞ্জাম কেনার শাস্তিস্বরূপ চলতি মাসে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, $48 বিলিয়ন পণ্যকে অতিরিক্ত শুল্কের বোঝা বইতে হবে। এছাড়াও শ্রমঘন শিল্পের 70% রপ্তানি সংকুচিত হবার ঝুঁকি রয়েছে। ইতিমধ্যে রপ্তানি স্থগিত করেছে তামিলনাড়ুর তিরুপুর, উত্তরপ্রদেশের নয়ডা ও গুজরাটের সুরাতের পোশাক প্রস্তুতকারকরা। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে $86 বিলিয়ন পণ্য রপ্তানি করে ভারত। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকায় ঢুকে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার এই দাবি স্বীকার করেছে ইউক্রেনও। বেশ কিছুদিন ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা নিপ্রোপেদ্রোভস্কের দখল নেয়ার চেষ্টা করে আসছিল পুতিন সেনারা। অবশেষে আঞ্চলিক সীমান্ত অতিক্রম করে সে লক্ষ্যে আরও এক ধাপ এগিয়েছে মস্কো। এদিকে চলমান দ্বন্দ্বের অবসান ঘটাতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে দেশটির ওপর আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার আয়োজক হতে তুরস্ক, পারস্য উপসাগরীয় কিংবা ইউরোপীয় কোনো দেশ এগিয়ে আসতে পারে, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় মারা গেছেন দেশটির 6 সেনা কর্মকর্তা। বিষয়টি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে নিন্দা জানানোর একদিন পরই এই হামলা চালানো হলো। সিরিয়ার সংবাদ মাধ্যম জানায়, দামেস্কের উপকণ্ঠে আল কিসওয়া শহরের ঠিক পাশেই সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা। গেল ডিসেম্বরে বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে কয়েকশো হামলা চালায় ইসরায়েল। সেই সঙ্গে গোলান মালভূমির অসামরিক বাফার জোন নিয়ন্ত্রণে নিতে দখল অভিযান আরও বিস্তৃত করেছে তারা। ইসরায়েলের এমন পদক্ষেপ অবস্থান আন্তর্জাতিক আইন আর স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি লঙ্ঘনকারী একটি ভয়ঙ্কর ও বিপজ্জনক পদক্ষেপ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে একটি স্কুল বাস উল্টে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 11 জন। পুলিশ জানায় 28 শিক্ষার্থী নিয়ে বাসটি গিলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় গিলং শহরের কাছে একটি রাস্তায় বাম দিকে মোড় নিতে গিয়ে উল্টে যায় বাসটি। এতে হতাহত হয় শিশুসহ বেশ কয়েকজন। বাসের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। পরে আহত শিক্ষার্থীদের ভর্তি করা হয় হাসপাতালে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এবার খেলার প্রসঙ্গ। নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে অবসর নিয়েছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে আইপিএল অধ্যায়কে বিদায় জানান তিনি। চ্যাম্পিয়ন্স লিগে একই রাতে ইতিহাসের সাক্ষী হলো নতুন 3 ক্লাব। সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোদো গ্লিম্ট এবং কাজাখস্তানের কাইরাত প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেবে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের শেষ পর্বে পাফোস 1-1 গোলে ড্র করেছে রেড স্টার বেলগ্রেডের সঙ্গে। 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানের জয় তাদের নিয়ে গেছে মূল পর্বে। ক্লাব প্রতিষ্ঠার মাত্র 11 বছরের মাথায় ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রতিযোগিতায় নামবে তারা। নরওয়ের বোদো গ্লিম্ট সবশেষ আসরে ইউরোপা লিগের সেমিফাইনাল খেলেছিল। এবারে অস্ট্রিয়ার ক্লাব স্ট্রাম গ্রাজকে হারিয়ে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। আর সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে এই প্রতিযোগিতায় এসেছে কাজাখস্তানের কাইরাত আলমাতি। স্কটিশ ক্লাব সেল্টিককে টাইব্রেকারে হারিয়েছে তারা। অক্টোবরের ফিফা উইন্ডোতে এশিয়া সফরের সূচি নিশ্চিত করে ব্রাজিল। মাসের দ্বিতীয় সপ্তাহে 2 ম্যাচ খেলতে এশিয়া মহাদেশে আসবেন কার্লো আলচেলত্তির দল। ব্রাজিলের
ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ এক বার্তায় নিজেদের এশিয়া সফরের সূচি নিশ্চিত করেছে। 10 অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আর 14 তারিখ টোকিওতে তাদের প্রতিপক্ষ জাপান। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ব্যস্ততা শেষে এই এশিয়া সফর দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে সেলাসাওরা। 2026 বিশ্বকাপের আগে ভিন্ন ভিন্ন মহাদেশে গিয়ে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছেন সিবিএফ কর্মকর্তা রদ্রিগো কায়েতানো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছে ভারত। নির্দিষ্ট সময়ে সংবিধান সংশোধন না করলে ভারতের ওপর আসতে পারে এই নিষেধাজ্ঞা। ফিফা এবং এএফসির পক্ষ থেকে এক যৌথ পত্রে এই বিষয়ে ভারতকে এরই মাঝে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয় 2017 সাল থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নিজেদের সংবিধান সংস্কারের কাজ করছে। এই লম্বা সময় বন্ধ রয়েছে সংগঠনের নির্বাচন প্রক্রিয়াও। এবার তাতে হস্তক্ষেপ করেছে ফিফা। আগামী 30 অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট গঠনতন্ত্র অনুমোদন দেয়া না হলে নিষেধাজ্ঞার মুখে পড়বে ভারতের ফুটবল, আর সেটা হলে 3 বছরের মধ্যে দ্বিতীয়বার নিষিদ্ধ হবে দেশটি। তবে এই সংবিধান সংস্কারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকলেও নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়ে রেখেছে ফিফা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।